হ্যালো, দিয়ে দাও। আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। শব্দ শোনা যায়? শব্দ শোনা যায়? শব্দ শোনা যায়? বয়ে কাজ করছে দেখছো? আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব ত্বরণ, মন্দন এবং সমবেগ সংক্রান্ত। সমবেগ সংক্রান্ত, হ্যাঁ। আচ্ছা, তোমরা জানো যে যদি আমরা গ্রাফ দিয়ে একটু আলোচনা করি, যে এই বরাবর যদি টাইম অ্যাক্সিস হয়, এদিকে যদি ভি অ্যাক্সিস হয়, এটাকে বলা হয় ভিটি গ্রাফ। হ্যাঁ, দেখো এখানে তখন টি এর মান 0, তখন নির্দিষ্ট একটা বেগ নিয়ে, যদি এখানে বেগ ভি হয়, নির্দিষ্ট বেগ নিয়ে যদি সমবেগে চলে, টাইম বাড়বে বাট বেগ বাড়বে না, অর্থাৎ এটা সমান্তরাল হবে, টি অ্যাক্সিসের সমান্তরাল হবে। এর টাইম বাড়তেছে, দেখো বেগ ভি, টাইম বাড়তেছে বেগ ভি, টাইম বাড়তেছে বেগ ভি, টাইম বাড়তেছে বেগ ভি। ওকে, তাহলে যদি কোনো কিছু সমবেগে যায় তখন তার গ্রাফটা হবে এরকম, যে একটা নির্দিষ্ট বেগ নিয়ে সে সব সময় একই বেগে যাবে, সময় বাড়বে বাট বেগ বাড়বে না, অর্থাৎ টি অ্যাক্সিসের সমান্তরাল হবে। ওকে, এটাকে আমরা বলছি ভিটি গ্রাফ। ভিটি গ্রাফ। এবং এটা কিসের গ্রাফ বলো তো? এটা হচ্ছে সমবেগের গ্রাফ। ওকে, কোন একটা বস্তুকণা যদি ভি আদি বেগ নিয়েই ওই ভি বেগেই যায়, টাইম বাড়ার সাথে সাথে বেগ ভি থাকবে, সব জায়গাতে ভি, এখানে ভি, এখানে ভি, এখানে ভি, এখানে ভি, সব জায়গাতেই ভি। এটা হচ্ছে সমবেগের গ্রাফ। ওকে, এখন এসো, যদি এরকমটা হয়, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে যদি সমত্বরণে যায়, সেক্ষেত্রে কেমন হবে? স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা মানে হচ্ছে যে মুহূর্তে আমরা টাইম গণনা শুরু করব সেই মুহূর্তে বেগ শূন্য, রাইট? সমত্বরণে যায় মানে কি? সময় বাড়বে, বেগ বাড়বে, এবং মনে করো আমরা ত্বরণ কাকে বলি? যে একক সময়ে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যেমন দেখো এরকম সমত্বরণ মানে কি? একইভাবে বেগ বাড়বে। ওকে, এখানে মনে করো টাইম 0, এখানে টি অ্যাক্সিস, এখানে হচ্ছে ভি অ্যাক্সিস, এটা বেগের অ্যাক্সিস। যখন আদিতে বেগ শূন্য, তার মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে এখান থেকে, এবার সমত্বরণে যাবে মানে এবার হয়ে যাবে। ওকে, অর্থাৎ এখানে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বেগের পরিবর্তনের হার একই। সমত্বরণে যদি যায় সেটা মূল বিন্দুগামী একটা সরল লেখা হবে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে। ওকে, এটা হচ্ছে সমত্বরণের গ্রাফ। এটা সম্ভবত তোমরা জানো, এটা সমত্বরণের গ্রাফ। এবারে যদি বলি আমি যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে
স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমতরণে কিছু সময় অতঃপর সমবেগে যাবে। তাহলে এটার গ্রাফটা কেমন হবে? সেটা একটু দেখে নিই, তারপরে আমি তোমাদের সাথে অনেক বেসিক নিয়ে আলোচনা করব। দেখো, এখানে টাইম 0, এদিকে টাইম অ্যাক্সিস, এখানে ভেলোসিটি অ্যাক্সিস। ওকে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে মানে এখান থেকে যাত্রা শুরু করবে, কিছু সময় সে সমতরণে যাবে, অর্থাৎ এই সময়টুকু গেছে সে সমতরণে, মনে করো t1 সময় যাবৎ সমতরণে গেছে। অতঃপর এখানে যে বেগ প্রাপ্ত হয়েছে, মনে করো v বেগ প্রাপ্ত হলো, এটুকুর উচ্চতা মনে করো v, তারপরে সমবেগে যায় কিছু সময়। তাহলে কিছু সময় সমবেগে যায় মানে এই অবস্থায় যাবে, রাইট? এই যে দেখো, তাহলে এইটুকু মনে করো t2 সময়। তাহলে এই চিত্র দেখলেই আমরা বুঝতে পারবো যে t1 সময় যাবৎ সে সমতরণে গেছে, তারপরে t2 সময় যাবৎ সমবেগে গেছে। ওকে, কি ক্লিয়ার? এটুকু বলো তো ভাইজান, ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? যে সমতরণে গেলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সমতরণে, তারপরে কিছু সময় গেছে সমবেগে এসে। ওকে, MM খান, সব হবে ভাইজান, সম্ভাবনা চ্যাপ্টারও হবে, তোমরা কোনো টেনশন লিও না, সব চ্যাপ্টারই হবে। ওকে, এবারে আসো, এবারে যদি বলি আমি এই গ্রাফটা দেখো তো তোমরা বলতে পারো কিনা। এখান থেকে এইভাবে গেল, যাওয়ার পরে এখান থেকে এইভাবে গেল। আমি যদি এই চিত্র দিয়ে বলি এটা t1 সময়, এটা t2 সময়, এদিকে টাইম অ্যাক্সিস আর এদিকে হচ্ছে ভেলোসিটি অ্যাক্সিস, তাহলে এইটা দ্বারা কি বুঝবা? এই চিত্র দ্বারা কি বুঝবা বলো তো? এই চিত্র দ্বারা বুঝবা একটা বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে t1 সময় যাবৎ সমতরণে গেছে, তারপরে আবার দেখো টাইম বাড়েছে, বেগ কমেছে এবং একই হারে বেগ কমেছে। দেখো এটা সরলরৈখিকভাবে, রাইট? তার মানে কি ঢাল একই, এখানে ঢাল একই। যখন সে t1 সময়ে সমতরণে গেছে, আবার t2 সময়ে কি করে গেছে বলো তো? সমমন্দনে গেছে। এক সময় তার বেগ শূন্য হয়ে গেছে, অর্থাৎ আমি বলবো একটা বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে আরেকটা জায়গায় গিয়ে থেমে গেছে। কিছু অংশ গেছে সে সমতরণে আর কিছু অংশ গেছে সমমন্দনে। কি ক্লিয়ার? তাহলে এই যে বেগ, এই জায়গাটার বেগ, এই বেগটাকে আমরা কি বলবো? ভি ম্যাক্সিমাম, অর্থাৎ এটা ম্যাক্সিমাম ভেলোসিটি। অর্থাৎ t1 সময় পরে তার ভেলোসিটি হয় ম্যাক্সিমাম, তারপরে আবার বেগ কমতে 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 এক সময় শূন্য হয়ে যায়। কি ক্লিয়ার? কি ক্লিয়ার কিনা? হ্যাঁ, ভেরি গুড। সমতরণ এবং সমমন্দন হয়েছে। ওকে, ভেরি গুড। এবার আসো, দেখো আমি যদি এরকম চিত্র আঁকি তাহলে তোমরা একটু বলো তো ভাইয়া যে এই কাহিনীটা কি ঘটতেছে। এই 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 এবারে কি ঘটনা ঘটলো বলো তো, তোমরাই বলো এবারে কি ঘটনা ঘটেছে। এটুকু t1, এইটুকু দিলাম t2, এখানে দিলাম t3, তোমরা কি বলবা বলো? এইটুকু, এই চিত্র দিয়ে তোমরা কি বুঝবা? একটা বস্তুকণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে শেষ অবস্থানে গিয়ে স্থির হয়ে যায়। t1 সময় যাবৎ গেছে সে সমতরণে, t2 সময় গেছে সে সমবেগে, আর t3 সময় গেছে সমমন্দনে। কি ক্লিয়ার? তাহলে এই চিত্রটা হচ্ছে সমতরণ, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে আবার আরেক জায়গায় গিয়ে শেষ অবস্থানটাও তার স্থির হয়ে যায়, এবং প্রথম অংশ গেছে সমতরণে, শেষের অংশটা গেছে সমমন্দনে এবং মাঝখানের অংশটা গেছে সমবেগে। কি ক্লিয়ার? ভেরি গুড। তোমরা তো ভালোই বোঝা গেল দেখি। সমতরণ, সমবেগ এবং সমমন্দন।
তোমরা তো ভালোই বোঝো দেখি ফিজিক্স, তোমরা বলো যে ফিজিক্স বোঝো না, আমি তো কম বুঝি একটু। ভেরি গুড, ওকে। এবার আসো, দেখো একটা কাহিনী দেখো এবার। সেটা হচ্ছে যখন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওকে, এটা তো একটা বেগের সমীকরণ, রাইট? এটা শেষ বেগ, আদি বেগ ইউ, ত্বরণ এ, টাইম টি, ওকে, টাইম টি। এখন আরেকটা আমি জিনিস লিখবো, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওকে। এখন দেখো এই সরলরেখাটার সমীকরণ তোমরা জানো, এই সরলরেখাটার সমীকরণ কিরকম জানো? এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি মানে হচ্ছে এইরকম একটা সরলরেখা, রাইট? এখান থেকে এইটুকুর পরিমাণ হচ্ছে সি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, রাইট? আচ্ছা, আর এম মানে হচ্ছে ঢাল, এখানে এমটা কি? এম হচ্ছে সরলরেখার ঢাল, আর সিটা কি? ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ, রাইট? এখন আসো, এইটাকে যদি আমরা ভিটি গ্রাফ, ভিকে যদি আমরা বলি যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর, আর টিকে যদি বলি আমরা এক্স অ্যাক্সিস বরাবর, লক্ষ্য করো একটা জিনিস তোমরা, যে এইদিকে টি অ্যাক্সিস, এইদিকে হচ্ছে ভি অ্যাক্সিস, অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যেটা এক্স অ্যাক্সিস সেই বরাবর কাজ করে আমার টি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় অর্থাৎ আমরা সরলরেখাতে যে বরাবর ওয়াই অ্যাক্সিস, ওয়াই বরাবর চিন্তা করতাম, সেখানে এখানে দিয়েছি আমি ভি অ্যাক্সিস, রাইট? তাহলে ভি ইকুয়াল টু এ টি প্লাস ইউ। এখন ওইটার সাথে যদি এটা তুলনা করি, লক্ষ্য করো ওই সময় ওই চিত্রের জন্য যেটা সি, সেটাই কিন্তু এখানকার ইউ, অর্থাৎ সি ইকুয়াল টু ইউ, এটার সাথে যদি তুলনা করি, আবার যেটা আমাদের ওই এক্স ওয়াই তলে এম, সেটাই কিন্তু এখানে এ, রাইট? আর টি মানে তো এক্স, টি মানে কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর, রাইট? তাহলে আমি যদি বলি তাহলে এটার গ্রাফটা কেমন হবে? তাহলে ইউ আদি বেগে, অর্থাৎ টি এর মান যখন 0 তখন আদি বেগ ইউ, ওকে, এখান থেকে এইভাবে যাবে তোমার সরলরেখাটা, ক্লিয়ার? তাহলে ভাইজান আমি যদি বলি যে ভিটা কি? ভিটা হচ্ছে টি সময় পরে বেগ, অর্থাৎ এখান থেকে এর উপর লম্ব টানলে এই যে উচ্চতা, এইটা হচ্ছে ভি, এই উচ্চতাটুকু হচ্ছে ভি, আর এখানে টি সময় পরে। দেখো এই চিত্র দ্বারা বুঝবো আমি, ইউ আদি বেগ নিয়ে, দেখো ইউ আদি বেগে একটা বস্তুকণা যাত্রা শুরু করে টি সময় পর ভি বেগ প্রাপ্ত হয়, ভি বেগ প্রাপ্ত হয়, কি ক্লিয়ার? এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে এম মানে কি? ঢাল, এম মানে কি? ঢাল, আর এখানকার এম মানে কি? এখানে এ মানে ত্বরণ, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এই দুটা চিত্র তুলনা করে ভিটি গ্রাফের যেটা ঢাল সেটাই ত্বরণ নির্দেশ করে, অর্থাৎ আমি এখানে সংক্ষেপে লিখে রাখবো, ত্বরণ মানে হচ্ছে ভিটি গ্রাফের ঢাল, ভিটি গ্রাফের ঢাল। এটা আমি আরেকভাবে ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে এরকম যে আদিবেগ ইউ, অর্থাৎ এই উচ্চতাটুকু ইউ, আর টি সময় পরে বেগ হয়েছে ভি। এখান থেকে যদি আমি এর উপরে লম্ব টানি, এর উপরে যদি লম্ব টানি, তাহলে এই পুরাটুকু যদি ভি হয়, এইটুকু যদি ইউ হয়, তাহলে এইটুকু ইউ, রাইট? তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে ভি মাইনাস ইউ। আর দেখো এটা কিন্তু টি অ্যাক্সিস, মানে টি সময় পর, তাহলে এটাও টি, এটাও টি। এখন যদি আমি বলি যে এই যে সরলরেখাটা টি অ্যাক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই সরলরেখাটার ঢাল, তার ঢাল ইকুয়াল টু ট্যান থিটা, আর ট্যান থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি। আর আমরা জানি বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, সুতরাং দিস ইকুয়াল টু ত্বরণ এ, অর্থাৎ যেটা ভিটি গ্রাফের ঢাল সেটাই ত্বরণ নির্দেশ করে। ক্লিয়ার কিনা বলো এইটুকু? বলো ক্লিয়ার কিনা?
তাহলে ভিটি গ্রাফের যেটা ঢাল সেটাই ত্বরণ। তার মানে আমি চিন্তা করব ত্বরণ মানে ভিটি গ্রাফের ঢাল। ওকে, তাসমিন নাহার মিম বলছে ক্লিয়ার ভাইয়া। খাদেমুল ইসলাম বলছে যে ক্লিয়ার স্যার। আমি স্যার না, আমি ভাইয়া, তোমাদের শ্রদ্ধেয় ভাইয়া। মাইশা ফারজানা মৌমিতা বলছে ক্লিয়ার। শাহজালাল হিমেল বলছে ক্লিয়ার। তাইবা ইসলাম ক্লিয়ার, ভেরি গুড। আর কারো ক্লিয়ার হয়নি? নীতি সরকার দুর্নীতি দিয়ে বলছে ক্লিয়ার। ওকে, এবার আসো, আরও কথা আছে। তাহলে ত্বরণ মানে হচ্ছে ভিটি গ্রাফের ঢাল। এবার আসো, আমি যদি এখন বলি একটা বস্তু কণা ইউ আদিবেগ নিয়ে এ সমতরণে চলে টি সময় পরে বি বেগ প্রাপ্ত হয়, তার মানে চিত্রটা হবে এরকম, রাইট? তাহলে এখানে ইউ আদিবেগে, শেষ বেগ এখানে ভি, অর্থাৎ এই উচ্চতাটুকু ভি। এখান থেকে এইটুকু আমি যদি বলি যে তাহলে এইটুকু কত, এইটুকু হচ্ছে ভি মাইনাস ইউ, আর এইটুকু হচ্ছে টি সময় পর, তাহলে এইটুকু হবে টি। এখন যদি বলি আমি এই ভিটি গ্রাফের টোটাল ক্ষেত্রফল কত, ভিটি গ্রাফের ক্ষেত্রফল একটু খেয়াল করি আমরা। ভিটি গ্রাফের ক্ষেত্রফল, ভিটি গ্রাফের ক্ষেত্রফল, ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ক্লাসে আসি, পরে ফোন দিতে হবে ভাইয়া। ওকে, একটু খেয়াল করো। তাহলে ভিটি গ্রাফের ক্ষেত্রফল ইকুয়াল টু, এখানে ক্ষেত্রফল দুইটা আছে, এইটুকুর একটা ক্ষেত্রফল যদি নিই A1, এইটুকু ইকুয়াল টু A2, তাহলে ভিটি গ্রাফের ক্ষেত্রফল ইকুয়াল টু A1 প্লাস A2। ক্লিয়ার? A1 মানে কি? A1 মানে এইটুকুর ক্ষেত্রফল। দেখো আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। A1 মানে হচ্ছে যে এইটুকু, ওকে, এইটুকু হচ্ছে A1। এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রস্থ কত? ইউ, আর দৈর্ঘ্য কত? টি। তাহলে A1 মানে হচ্ছে UT প্লাস, এটা একটা ত্রিভুজ, ওকে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি। ভূমি কত? T1 ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে ভি মাইনাস T1 মানে টি, সরি। তাহলে এটুকু হচ্ছে টি ইন্টু ভি মাইনাস ইউ। কি ক্লিয়ার? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দিস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইন্টু, এখানে টি স্কোয়ার লিখলাম জোর করে, আর এখানে লিখলাম ভি মাইনাস ইউ বাই টি। কোনো সমস্যা আছে? একটা টি স্কোয়ারের টি আর এই টি কাটে যায়। বলো তো বাবা, হোয়াট ইজ দিস? দিস ইজ এ, অর্থাৎ ইউটি প্লাস হাফ ইন্টু এইটুকু মানে কি? এ টি স্কোয়ার। দেখো তো তোমাদের মনে পড়ে, তোমাদের মনে পড়ে এটা ইকাল টু কত? এটা ইকাল টু এস, অর্থাৎ সরণ। তাহলে আমি বলতে চাই যে ভিটি গ্রাফের যেটা ক্ষেত্রফল সেটাই সরণ নির্দেশ করে। তাহলে সরণ ইকুয়াল টু ভিটি গ্রাফের ক্ষেত্রফল। তাহলে সারমর্ম কি দাঁড়াইল? তাহলে সারমর্ম হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে ভিটি গ্রাফের ঢাল, ভিটি গ্রাফের ঢাল, এটাই ত্বরণ, ওকে। আবার সরণ মানে কি? সরণ মানে ভিটি গ্রাফের ক্ষেত্রফল বা ক্ষেত্রফল, এটাই আমাদের সারমর্ম। তাহলে ত্বরণ মানে ভিটি গ্রাফের ঢাল, আর সরণ মানে ভিটি গ্রাফের ক্ষেত্রফল। বলো ক্লিয়ার কিনা? একটু ক্লিয়ার কিনা বলো, বলো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়া, বলো তোমাদের। তাহলে ভিটি গ্রাফের ঢাল যেটা সেটাই হচ্ছে ত্বরণ। আর ঢাল মানে আবার জানবা যে ওই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, এখানে হবে টি অ্যাক্সিসের সাথে যে কোণ উৎপন্ন করবে, অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন দেখো, যদি তোমার কখনো এরকম হয় যে
এখান থেকে এরকম একটা গ্রাফ পাইছো তুমি, ওকে। আমাকে যদি বলে যে ত্বরণ নির্ণয় করো, তাহলে ত্বরণ নির্ণয় করব মানে এইটুকু যদি ভি হয়, এইটুকু যদি টি1 হয়, এখানকার ত্বরণ যদি দেখো, ত্বরণ যদি এক্স হয়, ত্বরণ যদি এক্স হয়, আর এখানে কিন্তু মন্দন, মন্দন যদি ওয়াই হয়, মন্দন যদি ওয়াই হয়, এইটুকু যদি টি2 হয়, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে যদি ত্বরণ বের করতে বলে, তাহলে ত্বরণ এক্স ইকুয়াল টু কি হবে? ত্বরণ এক্স ইকুয়াল টু হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, অর্থাৎ ভি বাই টি1, এটাই হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ এক্স ইকুয়াল টু ভি বাই টি1। এবারে যদি বলে মন্দন বের করো, তাহলে মন্দনটা কোন সমকোণী ত্রিভুজ গঠন করে? এই সমকোণী ত্রিভুজ গঠন করে, রাইট। তাহলে এই কোণের ট্যানজেন্ট যেটা, ওকে। মন্দন মানে তো নেগেটিভ মান, আমরা বুঝতে পারছি। এই যে দেখো স্থূলকোণ তৈরি করেছে টি অ্যাক্সিসের সাথে, টি অ্যাক্সিসের সাথে স্থূলকোণ তৈরি করে, ওকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মন্দন, এখানে যদি আমাকে মন্দন বের করতে বলে, তাহলে মন্দন ওয়াই ইকুয়াল টু কত হবে? মন্দন ওয়াই ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ ভি বাই টি2। যখন আমি মন্দন বলবো, আমি যদি বলি ভাইজান কোন একটা বস্তুকণার ত্বরণ -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা দ্বারা বুঝতে হবে এটা মন্দন। বাট যদি আমি বলি যে মন্দন ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে যদি -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার লেখা থাকে, তখন ওটাকে বলতে হবে ত্বরণ। নেগেটিভ ত্বরণটাই হচ্ছে মন্দন। আর যদি সরাসরি মন্দন বলো, তখন তোমাকে +2টাই বলতে হবে। অর্থাৎ এই যে সমকোণী ত্রিভুজটা গঠন করেছে, সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। কি ক্লিয়ার? কি ক্লিয়ার ভাইজান? বলো, কোনো ভেজাল আছে? কোনো ভেজাল আছে ভাইজান? এটুকু বোঝা গেছে কিনা? এটুকু ক্লিয়ার হয়েছে কিনা দেখো। এটুকু যদি ক্লিয়ার হয় ভাইজান, আজকে দেখো তোমাদেরকে আমি কিভাবে তামা তামা করে ফেলি অঙ্কগুলো, ওকে। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানো, কোনো কিছু বোঝার একটা ম্যাচুরিটি থাকে। হয়তোবা তোমরা ফার্স্ট ইয়ারে থাকতে বা 9, 10-এ থাকতেও স্যারেরা এই জিনিসগুলো এইভাবেই উপস্থাপন করেছিল, বাট তোমার ম্যাচুরিটির কারণে সেই মুহূর্তে হয়তোবা তুমি অতটা ভালো বুঝতে পারোনি। বাট ওই শিক্ষক বা ওই স্যার কিন্তু ঠিকই ভালোভাবে ওনার সর্বোচ্চটা দিয়েই বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু এখানে তোমার মানে ব্যর্থতা ছিল তোমার, কিন্তু রাইট। ফার্স্ট ইয়ারে বা ফিজিক্সের যে স্যাররা যেভাবেই পড়াক না কেন, ওনারাও সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়ানোর চেষ্টা করেন। হয়তোবা সেই সময় তোমাদের এতটা ম্যাচুরিটি আসেনি। এখন হয়তোবা আমার এটা কেন ভালো লাগছে জানো, তোমরা অনেক কিছু শিখে এসছো, এই জন্য তোমাদের ক্যাচিং ক্ষমতাটা বেড়ে গেছে, তোমাদের ক্যাপাবিলিটিটা বেড়ে গেছে, ঠিক কিনা? তোমাদের দক্ষতাটা বেড়ে গেছে, ওকে, তীক্ষ্ণতাটা বেড়ে গেছে। এই জন্য আমার এই উপস্থাপনাটা হয়তোবা তোমাদের কাছে ভালো লাগছে, কিন্তু কোনো শিক্ষকই খারাপ করে পড়ায় না ভাইজান, ওকে। অতএব আমরা মানে কোনো স্যারকেই ছোট করে না দেখি, প্রত্যেকটা শিক্ষকই চেষ্টা করেন ছাত্রদেরকে আসলে নিজের করে আপন করে শেখাতে, ওকে, তার ক্ষমতা অনুসারে, এবং উনিও চেষ্টা করেন সর্বোচ্চ ভালোটা বোঝানোরই। অবশ্যই তোমরা মনে রাখবা সেই সময় তোমাদের ব্যর্থতাটা একটু ছিল, ওকে। তো যাই হোক এখন তোমাদের ক্যাপাবিলিটি বা তোমরা ফার্স্ট ইয়ার পড়েছো, সেকেন্ড ইয়ার পড়তেছো, এই জন্য হয়তো বা এই জিনিসগুলোকে অনেক ভালো লাগছে, ঠিক আছে। শুধু চিন্তা শক্তিগুলো তোমাদের বেড়ে গেছে, এই আর কি, আর কিছুই না। আমি কিন্তু ওই জিনিসগুলো নিয়ে শেখাচ্ছি যে জিনিসগুলো 9, 10-এ স্যাররা শিখাইছেন বা ফিজিক্সে তোমাদেরকে শিখিয়েছেন, ওকে। এবারে আমি একটা অঙ্ক করব, যে অঙ্কটা আমি ভিটি গ্রাফ দিয়েই সলভ করাবো। হয়তো বা ফিজিক্স স্যারেরা এটার গতির সূত্র ইউজ করে করাইছেন, ওকে, নো প্রবলেম, ওটাও সঠিক। আমি এখন যেটা করাবো সেটাও সঠিক, ওকে। এবারে আমি একটা প্রশ্ন লিখতেছি, প্রশ্নটা তোমরা লিখো। একটি রেলগাড়ি
এক স্টেশন থেকে ছেড়ে এক স্টেশন থেকে ছেড়ে টি সময় পর এস দূরত্বে অবস্থিত অপর একটি স্টেশনে গিয়ে থামে। অপর একটি স্টেশনে গিয়ে থামে। ওকে, রেলগাড়িটি প্রথম কিছু অংশ এক্স সমতরণে এবং অবশিষ্টাংশ সমমন্দনে যায়। ওকে, তাহলে একটি রেলগাড়ি এক স্টেশন থেকে ছেড়ে টি সময় পর এস দূরত্বে অবস্থিত অপর একটি স্টেশনে গিয়ে থামে। প্রশ্ন পড়ার উপরেও কিন্তু উত্তরের 40% নির্ভর করে। দেখো, রেলগাড়িটি এক স্টেশন থেকে ছেড়েছে, তার মানে যে মুহূর্তে মনে করো রাজশাহী স্টেশন থেকে ছাড়েছে, তাহলে রাজশাহী স্টেশনে তার বেগ ছিল 0, তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে টি সময় পরে অপর একটা স্টেশনে গিয়ে থামে যায়। ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, বাসে আঙ্কেল। সিআরপি। জি আঙ্কেল, কি? হ্যাঁ আঙ্কেল বলেন। হ্যাঁ আঙ্কেল, আমি এখন একটু ক্লাস নিচ্ছি আঙ্কেল। জি 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 আঙ্কেল, জি আঙ্কেল, জি জি হুম হুম জি জি আঙ্কেল। আচ্ছা 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 হুম না না না, সে ওটা না কে, মানে উনি আসলে ওই দেখেন ওই ওনার মন আসলে ভাঙে গেছে। উনি যখন বললো যে বাবা আমি এটা, হ্যাঁ এটা তো বুঝছেন, এটা তো আমিও বুঝতে পারছি না। হ্যাঁ সম্ভবত জুয়েল ভাই, হ্যাঁ জুয়েল ভাই হুম 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 হ্যাঁ হ্যাঁ, না পারে সেটা তো বুঝছি। হুম 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 আচ্ছা, দেখি আঙ্কেল ওনাকে বোঝাই, বলি আঙ্কেলকে কথা বলি। হুম কারণ আমি তো জানি সিআরপি যেটা, সেটা হচ্ছে রিহ্যাবিলাইটেশন ফর আপনার হচ্ছে প্যারালাইজড। হ্যাঁ এ- হ্যাঁ, প্যারালাইজড রোগীদের জন্য আমি যেটুকু জানি যে সিআরপি মানে হচ্ছে সেন্ট্রাল ফর রিহ্যাবিলিটেশন অফ প্যারালাইজড। হ্যাঁ
না, পার্কিনসন্স তো একটু আলাদা জিনিস আঙ্কেল। হ্যাঁ, হুম 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 না না, পার্কিনসন্স নিয়ে তো আমিও একটু অনেক কত ঘাঁটাঘাঁটি করি নেটে, হ্যাঁ, যে কোথায় যাওয়া যাবে, কি করা যাবে না যাবে। হ্যাঁ, হুম 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 হুম। আচ্ছা আঙ্কেল, দেখি তাহলে ডাক্তারদের সাথে একটু মানে পরামর্শ করে ইয়া করতে হবে, তাছাড়া তো। হুম হুম ঠিক আছে। হুম ঠিক আছে। ঠিক আছে আঙ্কেল, দেখি। ওকে আঙ্কেল। না না, আপনি কত জায়গায় গেছেন না, কত চিকিৎসার ব্যাপারে তো আপনি, আপনার তো অনেক মানে ইয়ে। হুম 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 হ্যাঁ, ওটা হচ্ছে যে আকুপাঞ্চার, আকুপাঞ্চারটা তার জন্য ভালো। হুম 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 অথবা থাইল্যান্ড, অথবা থাইল্যান্ডের ওই যে আকুপাঞ্চার। হুম 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 আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আমি মাথায় নিলাম এটা। ওকে। আচ্ছা আঙ্কেল, জি, আসসালামু আলাইকুম। সরি, আমি সরি 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 সব গাড়ি চালকরা যদি আজ এইসব ম্যাথগুলো করতো তাহলে দেশে এত কি হতো না। সরি, আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলাম। তোমরা কি এর ভিতরে এত কথা বলছো কেন ভাইজান? ওকে, দেখো বাবা, তাহলে এক্স সমান্তরালে অবশিষ্টাংশ, ও সরি, ওয়াই সমামন্দনে, এখানে একটা ওয়াই সারা গেছে, ওয়াই সমামন্দনে যায়। আমার প্রশ্ন ক নম্বর। ওকে, রেলগাড়িটির সর্বোচ্চ বেগ, রেলগাড়িটির রেলগাড়িটির সর্বোচ্চ বেগ নির্ণয় করতে হবে, এটা আমার প্রয়োজন। তারপরে খ নম্বর প্রশ্ন আমি দিব যে এই যে মনে করো এক্স সমতরণে গেছে, ওয়াই সমামন্দনে গেছে, টি সময়ে পরে এস দ্রুত অতিক্রম করেছে, তাহলে এই চারটা প্যারামিটারের মধ্যে সম্পর্কটা কি হবে? অর্থাৎ প্রমাণ করো যে 1/x প্লাস 1/y ইকুয়াল টু টি স্কোয়ার বাই টোয়াইস এস। এইটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রবলেম, মাই ডিয়ার প্রবলেম, মাই লাভ, আই লাভ দিস প্রবলেম। ওকে, আই লাভ দিস প্রবলেম। একটি রেলগাড়ি এক স্টেশন থেকে ছেড়ে টি সময় পর এস দূরত্বে অবস্থিত অপর একটি স্টেশনে গিয়ে থামে। রেলগাড়িটি প্রথম কিছু অংশ এক্স সমতরণে এবং অবশিষ্টাংশ ওয়াই সমমন্দনে যায়। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে উদ্দীপকটা পড়ে আমরা বুঝতে পারলাম একটা রেলগাড়ি এক স্টেশন থেকে ছাড়েছে, রাজশাহী স্টেশন থেকে ছাড়েছে, কমলাপুর স্টেশনে গিয়ে থামেছে। সে কি করেছে? দুইটা অংশ, এখান থেকে মনে করো যমুনা সেতু পর্যন্ত সমতরণে যায়। যমুনা সেতু থেকে ব্রেক করা শুরু করেছে, আস্তে আস্তে বেগ কমতে 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 কমলাপুর স্টেশনে গিয়ে থেমে যায়। রাইট? তার মানে কমলাপুর স্টেশনে বেগ শূন্য, রাজশাহী স্টেশনে বেগ শূন্য, সর্বোচ্চ বেগ কোথায়? যমুনা সেতুর ওখানে গিয়ে। রাইট? যে সর্বোচ্চ বেগ যমুনা সেতুর ওখানে গিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখানে একটা চিত্র আঁকি, এখন ভিটি গ্রাফ আঁকি, তার মানে ব্যাপারটা হবে এরকম যে এটা মূল বিন্দু, তাহলে এদিকে টাইম অ্যাক্সিস, এদিকে হচ্ছে ভ্যালোসিটি অ্যাক্সিস, আদি বেগ শূন্য, সমতরণে গেছে,
তারপরে সমমন্দনে গেছে। কিন্তু এখানে কিন্তু উল্লেখ নাই কতটুকু সময় সে সমতরণে গেছে। আমি ধরে নিলাম যে t1 সময় সে সমতরণে যায়, t1 সময় যায় সে সমতরণে, তাহলে অবশিষ্ট টাইম তাহলে t-t1 হবে। কেন বলো তো? আমার এখান থেকে এখানে যেটা মোট সময় লাগেছে t, মোট সময় লাগেছে t, এবং দেখো এখানে বেগ শূন্য, এখানেও বেগ শূন্য, এখানে বেগ সর্বোচ্চ, দ্যাট ইজ এখানে সর্বোচ্চ বেগ vm মানে v ম্যাক্সিমাম, এইটা বুঝাইলাম। ওকে, বলো চিত্রটা তোমরা বুঝেছো কিনা বলো। আমি ধরে নিয়েছি কতটুকু সময় সে সমতরণে গেছে, এটা প্রশ্নে দেওয়া ছিল না। আমি ধরে নিলাম t1 সময় যাবত সে সমতরণে যায়, তাহলে অবশিষ্টাংশ সময়, তাহলে টোটাল টাইম লাগেছিল t, তাহলে t1 বাদ দিয়ে দাও, তাহলে t-t1 সময় যাবত গেছে সমমন্দনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে সমতরণ, তাহলে এভাবে এখানে লিখে দেবা সমতরণ x, আর এখানে লিখবা সমমন্দন, সমমন্দন y। কি ক্লিয়ার? সমতরণ x, সমমন্দন y, কি ক্লিয়ার? আর সর্বোচ্চ বেগ কত ধরেছি আমরা? vm। তাহলে লিখবা এখানে এভাবে, ধরি রেলগাড়িটির সর্বোচ্চ বেগ, দেখো সর্বোচ্চ বেগ, সাধারণ ফিজিক্স দিয়ে এই অঙ্কটা করতে হলে হয়তো বা অনেকগুলো সূত্র ইউজ করতে হতো। তার সর্বোচ্চ বেগ vm, অর্থাৎ এই উচ্চতাটুকু হচ্ছে তোমাদের vm। আমি তোমাদেরকে শিখাইছি সরণ মানে ভিটি গ্রাফের ক্ষেত্রফল। তো যখন রেলগাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে আরেকটা স্টেশনে গিয়ে থেমে যায়, রাজশাহী স্টেশন থেকে যাত্রা শুরু করে কমলাপুর স্টেশনে গিয়ে থেমে যায়, এই দুটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব উদ্দীপকে দেওয়া আছে s, রাইট? তাহলে স্টেশন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে s, তাহলে স্টেশন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ টোটাল সরণ s, আর আমরা জানি s মানে ভিটি গ্রাফের ক্ষেত্রফল, ভিটি গ্রাফের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিটি গ্রাফের ক্ষেত্রফল মানে কোনটা বলতো? এটা যদি ও হয়, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তাহলে আমরা বলবো ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ ক্ষেত্র ও এ বি এর ক্ষেত্রফল, রাইট? দিস ইজ এস, ভিটি গ্রাফের ক্ষেত্রফল। দিস ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি, ভূমি মানে টোটাল ও এ মানে কত? টি, ইন্টু উচ্চতা কত? উচ্চতা vm, দ্যাট ইজ ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে s ইকুয়াল টু এটা, অতএব আমরা বলতে পারি vm ইকুয়াল টু 2s/t। মনে রাখবা, মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো, এটা মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো যে কোনো একটা বস্তু কণা যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে আবার স্থির হয়ে যায়, দুইটা অংশ যদি থাকে, যে একটা সমতরণ আর একটা সমমন্দন, তাহলে সর্বোচ্চ বেগ হবে 2s/t, অথবা এইটা ইকুয়াল আমরা লিখতে পারি 2 ইন্টু ওই অংশের গড় বেগ। s মানে কি মোট সরণ, t মানে কি মোট সময়, তাহলে মোট সরণ বাই মোট সময় মানে গড় বেগ, তার মানে সর্বোচ্চ বেগ হবে গড় বেগের দ্বিগুণ। সর্বোচ্চ বেগ হবে ওই সম্পন্ন পথের গড় বেগের দ্বিগুণ। আমি এরকম একটা এমসিকিউ দিই, ছেলেমেয়েরা কাঁপে ওঠে যে কিভাবে এটার অ্যান্সার করব, আমরা ফিলিংস পাই না। ওকে, আমি বললাম একটা রেলগাড়ি এক স্টেশন থেকে ছেড়ে আরেক স্টেশনে গিয়ে থামে, প্রথম কিছু অংশ সমতরণে যায়, পরের কিছু অংশ সমমন্দনে যায়, পথিমধ্যে রেলগাড়িটির গড় বেগ 5 কিলোমিটার/আওয়ার হলে সর্বোচ্চ বেগ কত? এরা ফিজিক্সের সূত্র খোঁজার চেষ্টা করে, কোন সূত্র দিয়ে আমি সর্বোচ্চ বেগ বের করব? ফিলিংস পায় না। তোমাকে মাথায় রাখতে হবে, যাত্রা শুরু হবে স্থির অবস্থা থেকে, শেষ হবে স্থির অবস্থায়। প্রথম অংশ যাবে সমতরণে,
শেষ অংশ যাবে সমমন্দনে। জাস্ট এই 4টা কথা যদি থাকে তাহলে সর্বোচ্চ বেগ হবে গড় বেগের দ্বিগুণ। মাথায় রাখো, নোট করে রাখো। কি ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার কিনা বলো তো প্লিজ। বলো ক্লিয়ার কিনা? কারো কি বুঝতে সমস্যা আছে এইটুকু বাবা? বলো বলো, এইটুকু বুঝতে কোনো সমস্যা আছে? তাসমিন নাহার মিম, আমি জানি না কতটুকু বুঝাইতে পারেছি, মানে আমি চেষ্টা করলাম তোমাদেরকে ছোট্ট করে কিছু ফিলিংস বোঝানোর, যে এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আমি দিতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আসো। তাহলে এটা গেল সরণের ইকুয়েশন দিয়ে, রাইট? এবার আসো সমত্বরণ। আমি তোমাদেরকে শিখাইছিলাম ত্বরণ মানে সমত্বরণ, বা ত্বরণ মানে হচ্ছে ভেটি গ্রাফের ঢাল। তো বলো তো ভাইজান, সমত্বরণ এখানে এক্স, তাহলে সমত্বরণ দেখো কত সহজে অঙ্কগুলো করা যায়। সমত্বরণ এক্স ইকুয়াল টু ভেটি গ্রাফের ঢাল। ঢাল মানে কি? লম্ব বাই ভূমি, অর্থাৎ ভি এম ডিভাইডেড বাই টি ওয়ান। এখান থেকে আমি লিখতে পারি 1/x ইকুয়াল টু t1 বাই ভি এম। ইকুয়েশন নম্বর দাও এটা 2, এটা দিয়ে রাখো 1। ওকে, সমত্বরণের ইকুয়েশন চলে গেল। এইবারে সমমন্দন। সমমন্দন y ইকুয়াল টু, সমমন্দন দেওয়া আছে y, তাহলে y ইকুয়াল টু এই সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? ভি এম, ভূমি কত? টি মাইনাস টি ওয়ান। এখান থেকে আমি বলতে পারি 1/y ইকুয়াল টু, উল্টে দাও, টি মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই ভি এম। ইকুয়েশন নম্বর দাও 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের খ নম্বর প্রমাণটা ছিল 1/x প্লাস 1/y, এই জন্য আমি 1/x আর 1/yটা বের করে নিলাম। দেখো এবারে পানির মতো তরল, সরি পানির চাইতেও তরল, কাদার চাইতেও নরম, তোলার চাইতেও হালকা। তাহলে অতএব এই দুটো ইকুয়েশন যদি যোগ করি 1/x প্লাস 1/y ইকুয়াল টু, এটা প্লাস এটা যখন করব, ভিএম যখন লসাগু করব তখন লবে হবে t1 প্লাস টি মাইনাস t1। এই যে দেখো t1 ধরে নেওয়া, t1 মানটা একবারে কাইটি একবারে কুচি কুচি হয়ে যাবে। দিস ইকুয়াল টু t ডিভাইডেড বাই vm, বা 1/x প্লাস 1/y এটা ইকুয়াল টু t ডিভাইডেড বাই vm। vm এর মান কই? vm মানে 2s/t, তাহলে 2s/t। এবার টিটা উল্টে গিয়ে উপরে গুণ হয়ে যাবে, তাহলে t²/2s। অতএব 1/x প্লাস 1/y ইকুয়াল টু t²/2s। তাহলে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে স্থির অবস্থায় গিয়ে যদি থেমে যায়, তাহলে ত্বরণ, মন্দন, সরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক এটা। ওকে, কি বলো, ক্লিয়ার কিনা? বলো কোনো ভেজাল আছে? আমি বুঝাতে পারলাম কিনা বাবা? আমি জানি না, ফিজিক্স অত বোঝাতে পারি না, যতটুকু পারি। ঠিক আছে, সেটুকুই বুঝালাম। ওকে, তাহলে আমরা যতগুলো এরকম স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, বই খুলে দেখবা তোমরা, এটা দিয়ে অনেকগুলো অঙ্ক আছে তোমাদের, যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে আবার বস্তুরা স্থির হয়ে যায়, কিছু অংশ সমত্বরণে চলে, কিছু অংশ সমমন্দনে যায়, তখন তাদের মধ্যে সম্পর্কটা হয় এইরকম। ওকে, টু এস কে 25 মনে করা আমি, কে গো? তাই বা ইসলাম, কানের পর দেব। ওকে, ভেরি গুড। তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে সব অঙ্ক কিন্তু কমপ্লিট। তোমাদের দেখবা বইয়ে বেশ কিছু অঙ্ক এরকম অঙ্ক আছে। ওকে, এবার আসো।
আরেকটা অঙ্ক করব আমি। একটি রেলগাড়ি এক স্টেশন থেকে ছেড়ে আরেক স্টেশনে গিয়ে থামে। ওকে, রেলগাড়িটি প্রথম 1/m অংশ সমতরণে শেষ 1/n অংশ সমমন্দনে এবং অবশিষ্টাংশ সমবেগে যায়। ওকে, আমার প্রশ্ন, দেখাও যে সর্বোচ্চ বেগ ও গড় বেগের অনুপাত 1 + 1/m + 1/n = 1। এইটা আমাকে দেখাইতে হবে। ওকে, এর আগের অঙ্কটা কি ছিল? একটা রেলগাড়ি এক স্টেশন থেকে ছেড়ে আরেক স্টেশনে গিয়ে থামে। প্রথম অংশটা গেছিল সমতরণে, প্রথম অংশটা কতটুক গেছিল সেটা দেওয়া ছিল না, বাট এক্স সমতরণে যায় এটা বলা ছিল। আর পরের অংশটা গেছে, অবশিষ্টাংশ গেছিল ওয়াই সমমন্দনে। আর এখানে আছে 3টা অংশ। এই অঙ্কটার টোটাল 3টা পার্ট বলা আছে। একটা রেলগাড়ি রাজশাহী স্টেশন থেকে ছেড়ে কমলাপুর স্টেশনে গিয়ে থামে। ওকে, রাজশাহী থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলগাড়িটা গেছে সমতরণে, সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল পর্যন্ত গেছে সমবেগে, এবার টাঙ্গাইল থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত গেছে সমমন্দনে। রাইট? তো রাজশাহী থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে টোটাল ডিস্টেন্সের 1/m অংশ। রাজশাহী থেকে কমলাপুর পর্যন্ত ডিস্টেন্স কত? আমি ধরে নিলাম s। এই s এর 1/m অংশ যায় সমতরণে, এই s এর 1/n অংশ যায় সমমন্দনে। এর অর্থ কি? রাজশাহী থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ডিস্টেন্স হবে s/m, টাঙ্গাইল থেকে কমলাপুর পর্যন্ত ডিস্টেন্স হবে s/n। তাহলে অবশিষ্টাংশ কত থাকলো? সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল পর্যন্ত s মাইনাস s/m মাইনাস s/n। কি ক্লিয়ার? চিত্রটা আঁকালে তোমরা বুঝবা ভালো। দেখো, ব্যাপারটা হচ্ছে এইরকম। রাজশাহী স্টেশনে বেগ 0, সমতরণে গেছে, তারপরে এখান থেকে এটুকু গেছে সমবেগে, তারপরে এখান থেকে এটুকু গেছে সমমন্দনে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে দেখো, এখান থেকে এই বেগটা কিন্তু সর্বোচ্চ বেগ, তাহলে এটা vm। যেহেতু এটা কি সমবেগে যায়, তাহলে এখানেও বেগ কিন্তু vm। ওকে, এর অর্থ এর উচ্চতাটাও vm, তাহলে এটুকু vm, এটুকু vm। তাহলে t1 সময় গেছে সে সমতরণে ধরে নিলাম,
T1 সময় গেছে সমত্বরণে, T2 সময় যাবৎ গেছে সমবেগে, আর T3 সময় গেছে সে সমমন্দনে। এটা আমরা ধরে নিলাম। ওকে, আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? এটার ক্ষেত্রফল মানে কি? সমত্বরণে অতিক্রান্ত সরণ, তার মানে এইটুকু হচ্ছে S/m। যদি আমি ধরে নিই স্টেশন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব S, প্রথম 1/m অংশ যায় সমত্বরণে, তাহলে S/m হচ্ছে সমত্বরণে অতিক্রান্ত সরণ, এইটুকু হচ্ছে S/n, মানে শেষের 1/n অংশ যায় সমমন্দনে, অবশিষ্টাংশ অর্থাৎ S মাইনাস, কালারটা একটু আলাদা করে নিই, অর্থাৎ S মাইনাস S/m মাইনাস S/n, এই অংশটা যায় হচ্ছে সমবেগে। এটা প্রশ্নে বলা আছে। তাহলে এর অ্যান্সার কিভাবে করবো দেখো, ধরি S ইকুয়াল টু স্টেশন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, স্টেশন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, তাহলে S/m এর পরিচয় কি? T1 সময়ে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব, সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব। S/n T3 সময়ে সমমন্দনটা দেওয়া নাই কিন্তু, সমমন্দনে অতিক্রান্ত দূরত্ব। আবার S মাইনাস S/m মাইনাস S/n, এটা ইকুয়াল টু কি? T2 সময়ে সমবেগে অতিক্রান্ত দূরত্ব। আমি পরিচয়গুলো দিয়ে নিলাম। এবং Vm মানে কি? Vm হচ্ছে সর্বোচ্চ বেগ, Vm হচ্ছে সর্বোচ্চ বেগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানা আছে কিনা জানি না, 9-10 এরকম একটা সূত্র শিখেছিলাম, S ইকুয়াল টু U প্লাস V/2 ইন্টু T। শিখো নাই? বলো। আমি অবশ্যই এটাতে করব না, আমি করব কি, আমি এই অংশের সরণ অর্থাৎ সমত্বরণে অতিক্রান্ত সরণ মানে কি? এই ভিটি গ্রাফের ক্ষেত্রফল। তাহলে অতএব S/m ইকাল টু হাফ ইন্টু ভূমি কত T1, উচ্চতা কত Vm, তাহলে হাফ ইন্টু Vm ইন্টু ভূমি হচ্ছে T1। তার মানে আমি এখান থেকে বলতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি সব ভুলে গেছি, ফিজিক্সের সব ভুলে গেছি, শুধু এইটুকু জানি সরণ মানে ভিটি গ্রাফের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু এটা একটা ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে বলো তো 2S/m ইকুয়াল টু Vm ইন্টু T1। ইকুয়েশন নম্বর দিলাম 1। এবার আসো, তারপরের অংশের সরণ কত? তারপরের অংশের সরণ এইটুকু, অর্থাৎ S মাইনাস S/m মাইনাস S/n, এই অংশটা গেছে সে সমবেগে। আমি সব ভুলে গেছি ফিজিক্সের সূত্র, কিন্তু আমি এইটুকু জানি এই সরণ মানে এই ভিটি গ্রাফের ক্ষেত্রফল, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ Vm ইন্টু T2। ইকুয়েশন নম্বর 2। বুঝতে না পারলে বলবা ভাইজান। তাহলে এই অংশের সরণের ইকুয়েশন লিখেছি, এখানে লিখেছি। এবার লাস্টের টুকু, তাহলে S/n মানে লাস্টের অংশের ক্ষেত্রফল, লাস্টের অংশের ক্ষেত্রফল হাফ ইন্টু উচ্চতা হচ্ছে Vm, সময় হচ্ছে T3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2S/n ইকুয়াল টু, এই টুটা এই পাশে গুণ করে দিলাম, Vm ইন্টু T3। বলো তো ভাইজান, এইটুকু লিখতে কি কারো কোনো ফিজিক্স জানার দরকার আছে? শুধু এইটুকু জানার দরকার আছে যে সরণ মানে ভিটি গ্রাফের ক্ষেত্রফল। বলো ভাইজান, এটুকু ক্লিয়ার কিনা? বলো এটুকু ক্লিয়ার কিনা?
কি ক্লিয়ার ভাইজান? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু অঙ্কের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। এইবারে আমি যদি এই তিনটা ইকুয়েশন যোগ করি, এই তিনটা জিনিস যদি যোগ করি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটার সাথে যোগ হবে এইটা, তার সাথে আবার যোগ হবে এইটা। তোমরা একটু খেয়াল করো, এখানে তো এস একা কি আছে, তাহলে এস দুইটা এস বাই এম থেকে একটা এস বাই এম বাদ যাবে, তাহলে থাকবে প্লাস এস বাই এম, একটা এস বাই এম প্লাস দুইটা এস বাই এম থেকে একটা এস বাই এন বাদ, তাহলে থাকবে এস বাই এন। দিস ইকুয়াল টু, আমি যদি এই তিনটা ডান পার বাম পার যোগ করলে ডান পার যোগ করতে হবে না, ডান পার যোগ করলে হবে ভি এম ইন্টু টি1 প্লাস টি2 প্লাস টি3। প্রিয় শিক্ষার্থী ভাই ভাবিরা, বন্ধুরা, ভাইরা, শ্বশুর শাশুড়িরা, যারা যারা আমার ক্লাস করতেছেন শোনেন, এখানে যোগ করা জানতে হবে। এই তিনটা ইকুয়েশন যখন যোগ করব, এই এস তো একা কি আছে রেখে দিয়েছি, দুইটা এস বাই এম থেকে একটা এস বাই এম বাদ, দুইটা এস বাই এম থেকে একটা এস বাই এন বাদ। বাহ, এখান থেকে এস কমন নিলে 1 প্লাস 1 বাই এম প্লাস 1 বাই এন, এটা ইকুয়াল টু ভি এম ইন্টু টি1 প্লাস টি2 প্লাস টি3, মানে মোট সময় টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাহ, এই টিকে যদি আমি বাম পাশে ভাগ করে দিই, এস বাই টি ইন্টু 1 প্লাস 1 বাই এম প্লাস 1 বাই এন ইকুয়াল টু ভি এম, ভি ম্যাক্সিমাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাই ভাবিরা এবং শ্রোতা বন্ধুরা এবং শ্বশুর শাশুড়িরা, এস মানে কি মোট সরণ, টি মানে কি মোট সময়। আমরা জানি মোট সরণ বাই মোট সময় মানে গড় বেগ, অর্থাৎ গড় বেগকে যদি আমি ভি বার দিয়ে প্রকাশ করি, ভি বার ইন্টু 1 প্লাস 1 বাই এম প্লাস 1 বাই এন ইকুয়াল টু ভি ম্যাক্সিমাম। অতএব এই ভি বারটা ওই পাশে ভাগ করে দাও, তাহলে ভি ম্যাক্সিমাম বাই ভি বার, অর্থাৎ গড় বেগ ইকুয়াল টু 1 প্লাস 1 বাই এম প্লাস 1 বাই এন। ক্লিয়ার? এর নিচে একটা 1 আছে বলে আমি মনে করতে পারি, তার মানে কি ম্যাক্সিমাম ভেলোসিটি এবং এভারেজ ভেলোসিটির অনুপাত এটা ইস টু 1। তাহলে অতএব ভি এম ইস টু ভি বার ইকুয়াল টু 1 প্লাস 1 বাই এম প্লাস 1 বাই এন ইস টু 1। দিস ইজ দ্য প্রবলেম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রবলেমটা তাহলে কিরকম? একটা বস্তু কোন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে, আবার স্থির হয়ে যাবে। প্রথম কিছু অংশ যাবে সমত্বরণে, শেষের কিছু অংশ যাবে সমমন্দনে, অবশিষ্ট অংশ যাবে সমবেগে। এই সংক্রান্ত যত অঙ্ক আছে সব অঙ্ক তামা তামা। কি ক্লিয়ার কিনা বলো? ওকে, বলো ক্লিয়ার কিনা? কোনো ভেজাল আছে বলো? ওকে ভাইজান, আমি কি বুঝাইতে পারলাম ব্যাপারটা? আমি ফিজিক্স পারি না, দেখো আমি কিন্তু ম্যাথ দিয়ে অঙ্কলন করাচ্ছি। সরণ মানে ভিটি গ্রাফের ক্ষেত্রফল, সেই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই ছোটোকালের জিনিসপত্র, সেটা দিয়েই কিন্তু করাচ্ছি। ঠিক আছে, আমি তো আগেই বলেছি ম্যাথ প্লাস ফিলিংস ইকুয়াল টু ফিজিক্স। ওকে, ইনসানিয়াত মাহাজাবিন বলছে ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এটা আমার খুবই প্রিয় একটা প্রবলেম। এই প্রবলেমটা দিয়ে দেখবা তোমাদের বইয়ে অনেক প্রবলেম তোমরা সলভ করতে পারবা। ওকে, অনেক কিছু সলভ করতে পারবা। কয়টা এখনই ছুটি কেন? আমি তো আজকে ক্লাসই শুরু করতে পারলাম না, আজব কাহিনী। আসল ফিলিংস তো এখনও শুরুই করিনি। আসলে এই চ্যাপ্টারের যে কী যে ফিলিংস আছে তোমরা জানো না, তাই। ওকে, সুতরাং আমরা গণিতকে ভালোবাসি, গোটা পৃথিবী আমাদেরকে ভালোবাসবে। ঠিক আছে, ক্লিয়ার ভাইজান, নির্ভেজাল, ফকফকা। ওকে,
ছুটি দেব, আচ্ছা ছুটি দিচ্ছি। তোমরা অনেকে জানতে চাইছো যে ভাইয়া এই প্রিপারেশন ব্যাচ আর অ্যাডমিশন ব্যাচ নিয়ে একটু কথা বলেন। আমি যে কোর্সটার কথা বলেছি, তোমরা যারা আমার কাছে সেকেন্ড ইয়ার ফুল কোর্সে আসো তাদের দেখো সেকেন্ড পেপারটা আমি মোটামুটি অনলাইনে অনেক দূরই আগে নিয়েছি, আর দু একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে সম্ভাব্যতাটুকু আছে মনে হয়, আর আমি ওইদিকে ত্রিকোণমিতি শুরু করেছি। আসলে সম্ভাব্যতার হচ্ছে ওই সম্ভবত বিস্তার পরিমাপ, ওটা মানে খুবই ছোট্ট চ্যাপ্টার। তো মোটামুটিভাবে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে এই প্যান্ডেমিক পরিস্থিতির মধ্যে তোমাদেরকে যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছি। তারপরে মানুষ বলের ঊর্ধ্বে নয় বা অনেক সমস্যা থেকে যায়, যেমন আগামীকালকে সকালে হঠাৎ করে আমাকে ঢাকায় যেতে হচ্ছে। লোটন চাচা অত্যন্ত অসুস্থ, মানে উনি আসলে ওনার পার্কিনসন্স ডিজিজ আছে, দাঁড়াইতে পারতেছে না, সুতরাং ওনাকে নিয়ে আমি একটু ঢাকায় যাব কালকে সকালবেলায়। তো যাই হোক, তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে পড়ানোর। তারপরেও এই যে সামনে পরীক্ষার জন্য এই যে যেদিন থেকে সিলেবাস দিয়েছে সেদিন থেকে আমি রাত্রি 3টা সাড়ে 3টার আগে আমার কখনো ঘুমানো হয় না, কারণ তোমাদের ওই সিলেবাসটা নিয়েই আমাকে অ্যানালাইসিস করতে হচ্ছে যে কিভাবে কম সময়ের ভিতরে তোমাকে সর্বোচ্চটা দেওয়া যায়। আমি সাজাচ্ছি এই ম্যাট্রিক্স নির্ণায়কের উপরে। ইতিমধ্যে আমি সৃজনশীল প্রশ্ন মোটামুটি লেখা শেষ হয়ে গেছে, যে 15টার মতো সৃজনশীল প্রশ্ন আমি মানে তোমাদের জন্য ডেলিভারি দেব, যেটাতে 15টার মধ্যে মোটামুটি ম্যাট্রিক্স নির্ণায়কের সব কনসেপ্ট যেন ঢোকানো যায়। এইভাবে আমি সৃজনশীল প্রশ্ন করছি যেন তোমরা ফাইনাল পরীক্ষায় হুবাহু কমন না পাইলেও অ্যান্সার করতে পারো। এরকমভাবে সরল লেখা, এরকমভাবে ডিফারেন্সিয়েশন, এরকমভাবে ইন্টিগ্রেশন, এই 4টা চ্যাপ্টারের উপরে দেখা গেল 4-15-60টা বা 70টা আমি সৃজনশীল প্রশ্ন লিখব, যেটা দিয়ে তোমাদের সব কিছুই কাভার হবে। মানে আসলে যখন যে সিচুয়েশান আসবে সেই সিচুয়েশানকে পজিটিভ মাইন্ডে নিয়ে তোমাকে আগাইতে হবে, কোনো কিছুই নেগেটিভ না। ওকে, তোমাকে পজিটিভ মাইন্ড নিয়েই আগাইতে হবে। সুতরাং এই জিনিসগুলো করতে আমার একটু মানে কষ্ট হচ্ছে। তো তোমরা যারা আমার কাছে সেকেন্ড ইয়ারে পড়তা, তোমাদেরকে বলেইছি আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের 8টা অধ্যায়েরই শর্ট প্রিপারেশনের জন্য যতটুকু তোমাদের দরকার এবং সর্বোচ্চ ভালো কিছু শিখিয়ে দেওয়ার দরকার আমি সেটুকু তোমাদেরকে ফ্রি পড়াবো, যারা তোমরা আমার কাছে সেকেন্ড ইয়ারের ফুল কোর্সে ভর্তি ছিলাম, রাইট? এখন আসো এখানে অ্যাডমিশন টেস্ট কখনোই এই 8টা চ্যাপ্টারের উপরে হবে না, গোটা বইয়ের উপরেই হবে, এইটা ধারণা করাই যায়, রাইট? তাহলে গোটা বইয়ের উপরে করলে ফার্স্ট পেপারের আরও থাকলো তোমাদের 6টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারের আরও 6টা চ্যাপ্টার, মানে আরও 12টা চ্যাপ্টার, রাইট? তাহলে এই পুরা চ্যাপ্টারটাকে আমরা আগে যেমন কি করতাম, টেস্ট পরীক্ষার পরপরই অ্যাডভান্স অ্যাডমিশন ব্যাচ শুরু করতাম, প্রিপারেশন ব্যাচ প্লাস অ্যাডমিশন ব্যাচ। তো প্রিপারেশন ব্যাচ আমি আলাদাভাবে 3 দিন ক্লাস নিতাম, 3 দিন নিতাম অ্যাডমিশনের মতো করে ক্লাস, ঠিক আছে? তো এবছরও আমি অ্যাডমিশন ব্যাচ এখন থেকেই শুরু করব, কারণ এই অ্যাডভান্স অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্টরা যতটুকু আগে থাকে ওরা অ্যাডমিশনেও ততটুকুই আগে থাকে। এটুকুই আমি দেখেছি বিগত প্রায় 10 বছর থেকে, ঠিক আছে? 10 বছর না, অ্যাডভান্স অ্যাডমিশন ব্যাচ আমি শুরু করেছি সম্ভবত 2014 সাল থেকে, নূরদের ব্যাচ থেকে, সামিয়াদের ব্যাচ থেকে আর কি। তো যাই হোক, তো এই পাশাপাশি আমাকে অ্যাডমিশনটাও একটু আগে নিতে হবে। তো প্রিপারেশন ব্যাচের মতো করে চলবে, অ্যাডমিশনের মতো করে চলবে বাকি 3 দিন। অর্থাৎ তোমাদের যে টাইমগুলো সেকেন্ড ইয়ারের টাইম নেওয়া ছিল ওই টাইমগুলোতেই আমি শর্ট কোর্সটা পড়িয়ে দেব, এবং ওই চ্যাপ্টার রিলেটেড সৃজনশীল প্রশ্ন এবং ফাইনাল পরীক্ষার জন্য প্রয়োজনীয় এমসিকিউ, টিপস, টপিকস, ম্যাজিক, লজিক যেটাই বলো না কেন সেগুলো নিয়ে তোমাদের একটা মানে তৈরি করা হচ্ছে, একটা প্যাটার্ন তৈরি করতেছে। আমি সিলেবাসের উপরে একটা সংক্ষিপ্ত আলোচনার একটা মনে করো অংশ তৈরি করতেছি, ওইটা পড়াবো। আর বাকি 3 দিন যারা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি কোচিং করতে চায় তাদেরকে একটু এগিয়ে রাখার জন্য এই অ্যাডমিশনের প্রোগ্রামটা দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া প্রিপারেশন বেসে তো আমরা ফ্রি পড়বো, বাট অ্যাডমিশন বেসের ফি কত? তোমাদের অ্যাডমিশন বেসের ফি 12,000 টাকা, সেটা এখন থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত। এর আগের বছরগুলোতে টেস্টের পর থেকে কোর্স ফি হতো 10,000 টাকা, প্রিপারেশনের পরে আবার 12,000 টাকা হতো। তো এবছর যেটা করা হয়েছে, এখন থেকে অ্যাডমিশন শুরু করবা, অ্যাডমিশন পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের ওই 12,000 টাকা কোর্স ফি দিয়েই তোমরা হয়ে যাবে আর কি তোমাদের। আর যারা আমার কাছে সেকেন্ড ইয়ারে ছিল না, মানে শর্ট কোর্স করতে চাও প্লাস অ্যাডমিশন করতে চাও, তাদের জন্য শর্ট কোর্সের কোর্স ফি লাগবে 6,000 টাকা। শুধু
শর্ট সিলেবাসটুকু করার জন্য শুধু 6,000 টাকা। গত বছর যেটা ছিল 10,000 টাকা, এবছর ওটা লাগবে 6,000 টাকা। আর অ্যাডমিশন বেসেও যদি তুমি নিতে চাও যে না আমি শর্ট কোর্স প্লাস অ্যাডমিশন কোর্স করব, সেখানে লাগবে 18,000 টাকা, অর্থাৎ 12,000 টাকা প্লাস ওই 6,000 টাকা। ওকে, তো আমি কি করবো জানো, যারা মনে করো মেডিকেল প্রিপারেশন নিতে চায় তাদের এই সময় ম্যাথের আবার নতুন করে সিলেবাস না করলেও হবে। তবে যদি মনে করে যে ভাই আমার প্রিপারেশন অত ভালো না, আমি ভার্সিটিটাও করতে চাই, সে করে রাখতে পারে। এমসিকিউ একটা ব্যাচ থাকবে, শুধু এমসিকিউ পড়ানো হবে ওখানে অ্যাডমিশনের মতো করে। ওকে, হ্যাঁ হবে। শাহরিয়া ওয়ারিশা বলেছে ভাইয়া যদি কেউ আগের অনলাইন ক্লাসগুলো না করে থাকে, হ্যাঁ তাদের জন্য হবে, একবারে প্রথম থেকে শেখাবো আমি। যারা আগের অনলাইন ক্লাসও করেনি, একটাও ক্লাস করেনি, বাট শুধু শর্ট কোর্সে ভর্তি হবে, তার জন্য যেরকম প্রিপারেশন হবে, যে 1 বছর 2 বছর আগে থেকে করতেছে তার জন্য সেম প্রিপারেশন হবে, একইভাবে পড়াবো আমি তোমাদেরকে। ঠিক আছে, ওকে। কি ক্লিয়ার? আমি কি ক্লিয়ার করতে পারিছি তোমাদের সব কিছু? অ্যাডমিশনের ব্যাচটাতে পড়ানো হবে, ওখানে তো সৃজনশীল প্র্যাকটিস করাতে হচ্ছে না। ওখানে কি করবো জানো, চ্যাপ্টার ওয়াইজ রিলেটেড প্রবলেম নিব আমি। ওই একটা করে প্রবলেম নিয়ে তার নাড়ি ভুড়ি বের করে, মানে তোমাদের আগের বছরের ভাইয়াদের কাছে দেখবা শুনবা, যেমন আমি ত্রিকোণমিতি গতকালকে পরীক্ষা নিয়েছি একটা 35টা অঙ্ক দিয়ে, সেই পরশুদিন নিয়েছি, সেই 35টা অঙ্ক বই থেকে দিয়েছি প্যাচ লাগিয়ে। তো এরকমভাবে দেখা গেল বইয়ের অঙ্কগুলোই আমি একটু প্যাচ লাগিয়ে তোমাদেরকে মনে করো প্র্যাকটিস করাবো, প্রশ্ন ব্যাংক সলভ করাবো, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, ভার্সিটির প্রশ্ন ব্যাংক আর প্রযুক্তির প্রশ্ন ব্যাংক। এই 3টা প্রশ্ন ব্যাংক সলভ করলে মোটামুটি 80% অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যায়। ঠিক আছে, এই প্রবলেমগুলো সলভ করবো, সাথে সাথে আমার নিজস্ব কিছু প্রবলেম থাকে সেগুলো দিয়ে সলভ করাতে থাকি আমি। ওকে ভাইয়া, প্রিপারেশন বেসে কি অনলাইনে ক্লাস হবে না? মনিরা ফেরদৌসি, চোখ রাখো উজ্জ্বল জেল শিক্ষালয় গ্রুপে, হয়তো বা অনলাইনের কোর্সের কোনো একটা নোটিশ তোমরা পেয়ে যাবা। ওকে, কি ক্লিয়ার? কি হয়েছে, কি বলছো তোমরা বলো? রিফাত আসনিয়া বলছে কোশ্চেন ব্যাংক কি আপনি আমাদের দেবেন আমাদের ভাইয়া? আমি আজীবন কখনোই কোনো নোটপাতি কোনো বই কিছু দিই না, এটা তোমরা সবাই জানো, রাইট? আমি তোমাদেরকে সোর্স দেব, তোমাদেরকে সেগুলো কপি করে নিতে হবে। ঠিক আছে, আমি কখনো বই দিই না, নোট দিই না, এটা আজীবন সবাই জানে। এটা আমার একটা দোষ বলতে পারো, এই দোষটার জন্য আমি তোমাদের কাছে অনেক ক্ষমা চাচ্ছি আর কি। ওকে ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আগামীকালকে থেকে ভর্তি নিব, হয়তোবা খুব বেশি ভর্তি নিতে পারবো না অফলাইন ব্যাচে, কারণ আমার এমনিতেই সেকেন্ড ইয়ারের প্রায় অনেক স্টুডেন্ট আছে, ওগুলোর ভিতরেই যেগুলো ফাঁকা ফাঁকা আছে ওগুলোতে নিব আর কি। আপনি বলেছিলেন অ্যাডমিশন ব্যাচের টাইম 9টা 10টা, বাট ওই টাইম একটু কলেজ আছে, অ্যাডমিশন সময় কোচিং আর প্রাইভেট একসাথে পড়লে কি টাইম কভার হবে? একটু বলবেন প্লিজ ভাইয়া। অনলাইনে লাইভ ক্লাসের কি হবে? হ্যাঁ, অনলাইনে লাইভ ক্লাস হবে, অনলাইনে লাইভ ক্লাস হবে রাত্রি 8:30টায়, এটা আমি ঠিক করে ফেলেছি, কারণ আমার 7:30টা 8টা পর্যন্ত ব্যাচ থাকবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটাই যখন অফলাইনে শুরু হবে, সারাদিন আমার 2 দিনে 10টা 10টা 20টা ব্যাচ চলে, আমি 7:30টা 8টা পর্যন্ত পড়াই, তারপরে একটা অনলাইন ক্লাস থাকবে তোমাদের জন্য। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, সবার জন্য শুভ কামনা রইল।